ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্ভুতিং ধন্তরি সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এই মন্ত্রটা পাঠ করে যদি সূর্যকে জল দেওয়া যায় তাহলে বলবো খুব ভালো। শনির মন্ত্র, রাহুর মন্ত্র কোনোদিন পাঠ করা উচিত না। বেডরুমের কালার বা কিচেনের কালার এগুলো যদি একটু গাইড করে দেন। বেডরুমের কালারটা সবসময় বলবো লাইট কালার করতে। নিজের ঘরকে কিভাবে ভালো রাখা যায়? নিজের ঘরকে ভালো রাখতে গেলে সবসময় বাথরুমটাকে পরিষ্কার রাখতে হবে। আচ্ছা, যেসব হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বাড়িতে ধরে এখন দাম্পত্য কলহ লেগে আছে, তাদের জন্য কিছু টোটকা আছে? স্ফটিকের শিবলিঙ্গ পুজো করে এবং তার যে হাজবেন্ডের নাম করে যদি জল দেওয়া যায় তাহলে অতিমাত্রে তাদের সাংসারিক জীবনটা খুব স্মুথলি চলে যাবে। বাড়িতে সন্ধে দেওয়াটা কতটা গুরুত্বের? বাড়িতে সন্ধে দেওয়াটা প্রচুর গুরুত্বের, কারণ অনেক অনেক পজিটিভ ভাইব্রেশন পাবেন। অনেক। একটা ভাইটাল এক্সামে বসতে যাচ্ছি, তো তখন কি কোনো মন্ত্রপাঠ আছে যে ইনস্ট্যান্ট করলে কোনো ফল পাওয়া যায়? যখন যে ইন্টারভিউ দিতে যাচ্ছে যেন মুখে একটা লবঙ্গ নিয়ে যায়। এখন তো মহাকুম্ভ মেলা চলছে, হ্যাঁ, তো কুম্ভে স্নান করাটা কতটা গুরুত্বের? কুম্ভে স্নান করাটা খুবই গুরুত্বের। কারো ভেতরে যদি মনে পাপ চিন্তা থাকে সেটা যতই স্নান করুক যাবে না, কিছুতেই হবে। তো ওভারঅল 2025 কেমন যাবে? মঙ্গলের বছরে খুব অঘটন দেখা যাবে, শোনা যাবে। আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি প্রখ্যাত অ্যাস্ট্রোলজার আচার্য মৃন্ময় শাস্ত্রীজিকে। নমস্কার। নমস্কার। মন্ত্রপাঠের ক্ষেত্রে মানে দেখা যায় যে যেমন অনেকে অনেক রেমেডি মন্ত্রপাঠের মাধ্যমেও করেন, যে এই স্টোনের বদলে তুমি আপাতত স্টোন অ্যাফোর্ড করতে পারছো না, তাহলে এই মন্ত্রপাঠ করো। সেটা কতটা গুরুত্বপূর্ণ? স্টোনের মানে ইয়েতে যদি মন্ত্রপাঠ তো অনেকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই মন্ত্রগুলো আগে জানতে হবে কোন মন্ত্র কিসের জন্য পাঠ করব। আমি অনেককে বলি এই যে সূর্য, রবির জন্য অনেকে চুনি পড়তে বলি, অনেকে পড়তে পারে না, অসমর্থক যারা, সামর্থ্য নেই ধরুন পারলো না। রেগুলার যদি ঘুম থেকে উঠে স্নান টান করে সূর্যকে প্রণাম করা যায় আর প্রতি রোববার যদি সূর্যকে অর্ঘ্য দেওয়া যায় তাহলে এর মতো ভালো পজিটিভ সাইড আর কিচ্ছু একটা চুনিও পারবে না ঠিক মতো কাজ করতে। অর্ঘ্যর প্রথাটা যদি একটু বলেন। অর্ঘ্যর প্রথাটা হচ্ছে তামার একটা ঘটি, একটা 1 লোটা জল নিতে হবে, নিয়ে মানে গঙ্গার জল না যে কোনো জল? যে কোনো জল। আচ্ছা, ঠিক আছে। খাবার জল হলেও জল, একটু দুব্বা, কিন্তু সেটা হচ্ছে পরিষ্কার হতে হবে। ঠিক আছে। একটা দুব্বা, একটা জবা ফুল, একটু আতপ চাল, ঠিক আছে, নিয়ে সূর্য উদ্দেশ্যে এরকম করে ওই ঘটিটাকে ধরে মন্ত্রপাঠ আছে সূর্য মন্ত্র, এবং যেখান থেকে সূর্যকে দেখা যাবে সেটা ব্যালকনি হতে পারে, সেটা ব্যালকনি হতে, কিন্তু পূর্ব দিকে মুখ করেই করতে হবে। আচ্ছা। যখন সূর্য মধ্য গগনে 12টার উপরে হয়ে গেছে সে কিন্তু পূর্ব দিকে নেই, আস্তে আস্তে পশ্চিম দিকে আসছে, কিন্তু তাকেই পূর্ব দিকে মুখ করেই করতে হবে। আচ্ছা। কারণ আমরা পূর্ব দিকটাই রবির দিক ধরি, সূর্য সেখান থেকেই ওঠে, তো এই পূর্ব দিক থেকে ধরে ওরকম করে মন্ত্রপাঠ আছে। ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্ভুতিং ধন্তরি সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এই মন্ত্রটা পাঠ করে যদি সূর্যকে জল দেওয়া যায় তাহলে বলবো খুব ভালো। এটা কতবার মন্ত্রপাঠ করতে হবে? একবারই পাঠ করে সূর্যের উদ্দেশ্যে দিয়ে দাও। আর গ্রহদের মন্ত্র তো কোনোদিন পাঠ করাই উচিত না। শনির মন্ত্র, রাহুর মন্ত্র কোনোদিন পাঠ করা উচিত না। তার কারণ হচ্ছে যে কোনো গ্রহের তার ইষ্ট দেবী আছে, সেই ইষ্ট দেবীকে ধরেই তার পুজো করাটা উচিত। তাহলে কি হয়, তার গুড এফেক্টটা আসে। এখন যদি শনির ইষ্টদেবী দক্ষিণা কালী হচ্ছে শনির গুরু, তাহলে গুরুকে যদি ধরি তাহলে শনি আপনা থেকে ঠিক হয়ে যাবে, খুশি হতে বাধ্য। তাহলে আমরা ওইটা না করে ওই দিকে যাই। আচ্ছা, এই যে অনেকেই তো হুটহাট করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করছে, বজরংবলী পাঠ করছে, এটা কতটা এফেক্টিভ? মহামৃত্যুঞ্জয় পাঠ করাটা ভালো, কিন্তু আগে জানতে হবে যে মহামৃত্যুঞ্জয়ের মন্ত্রটা আমি ঠিক উচ্চারণ করছি নাকি, আমার উচ্চারণটা স্পষ্ট আসছে নাকি। যদি ভুল হয়ে যায় তাহলে তার ভুল ব্যাখ্যা, তার ভুল জিনিসটা হবে, তার প্রতি নেগেটিভ জিনিসগুলো আসবে, যেটার জন্যে উনি করছে সেটার থেকে ব্যাড এফেক্টটা আসবে। মানে মন্ত্রপাঠের ভুল হলে সেটার ব্যাড এফেক্টও অবশ্যই। আর ধরেন কেউ পাঠ করলো না, বাড়িতে চালিয়ে রাখলো বা অফিসে চালিয়ে রাখলো, ঠিক আছে,
অফিসে চালিয়ে রাখুক, বাড়িতে চালিয়ে রাখুক, তো এটাতেও কি একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়? একদম। বাড়িতে যদি কারো বাস্তুদোষ থাকে, এইটা যদি এইরকম মহামৃত্যুঞ্জয় বা গায়ত্রী মন্ত্র যদি পাঠ করে যায়, মানে একটা ক্যাসেট চালিয়ে দেয়, এটা ভালো ঊর্জা তৈরি হয়, একটা পজিটিভ ঊর্জা তৈরি হবে বাড়ির ভেতর। এটা সাউন্ড ভাইব্রেশনের কাজ হয়। একদম একদম। তার সাউন্ড ভাইব্রেশনটা, মন্ত্রটাও তো একটা সাউন্ডই, একটা নাদ। ওই সাউন্ডটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্রহ্মতে গিয়ে লিঙ্ক করছে, আমরা যেটা পাঠ করছি সেটাও একটা ক্যাসেট চালালেও তো সেটা তাই হচ্ছে, বাড়ির ভেতর একটা পজিটিভ এনার্জি আসছে। মানে এটাও একটা বাড়িতে পজিটিভ এনার্জি তৈরি করে রাখার একটা ভালো উপায়। একদম একদম। আর কারোর বাড়িতে নেগেটিভ ছায়া আছে কিনা বা নেগেটিভ এনার্জি আছে কিনা, এটা বাস্তুমতে কিভাবে আপনারা বোঝেন? নেগেটিভ এনার্জি আছে কিনা বা যাবতীয় যা কিছু, এগুলো আগে জানতে হবে। আমি অনেকে আমার কাছে এসছে যে বাড়িতে ঠিক মতো আমার বাস্তুটা একটু দেখে নেবেন। আমি ঠিক আছে, বাস্তু ভিজিট করতে হয়, গিয়ে আগে প্রথমে দেখতে হবে। তো তার আগে ফোন কলসে অনেক কথা জানা যায়, যেটা হচ্ছে কোনো ব্যক্তির যে যার বাড়ি, তার যদি রাত্রিবেলা মুখ থেকে লালা পড়ে, অনেকের দেখবেন লালা পড়ে, ওটা যদি পড়ে তার মানে জানবেন ওর ওপর কিছু করা হয়েছে। হুটহাট কেঁপে কেঁপে ঘুম থেকে উঠে যাওয়া, তার মানে কিছু করা হয়েছে। রাত্রিবেলা সাউন্ড স্লিপ, ঘুম হয় না, রাত্রিবেলা 1টা 1:30টার উপর উঠে যাচ্ছে, উঠে জল খাচ্ছে, তার মানে কিছু করেছে। বাস্তুর ভেতর অনেকের বাড়িতে দেখবেন চুন খসে খসে পড়ছে, নেগেটিভ এনার্জি। এইসব জিনিসগুলো দিয়ে আমরা প্রথমে করে নিই, জাজ করে, তারপর তো বাড়িতে গিয়ে বাস্তু ভিজিট করে দেখেই নিই। কোনো টোটকা কেউ যদি মানে নিজে অ্যাটলিস্ট এগুলো থেকে একটু বেটার থাকার চেষ্টা করে তাদের জন্য, তাহলে বলবো একটা কথা, আমি এটা প্রত্যেককেই বলি, সন্ধক লবণ আছে, একটা কাচের বাটিতে সন্ধক লবণ দিয়ে ওপরে যদি 3টে 4টে 5টা এরকম যদি লবঙ্গ দেওয়া যায়, হ্যাঁ, দিয়ে যদি বা ওই বাথরুমের যদি ওই কোথাও ওপরে কোথাও রাখা যায়, মানে কোনো দিকের ব্যাপার নেই, বাথরুমে যে কোনো, হ্যাঁ বাথরুমের ওপরে, মানে ওই ওই জানলার ওপরে বা কোনো একটা দিকে রাখা যায়, সেটা কিন্তু আবার পূর্বর দিকেই হতে হবে, পূর্ব আর উত্তর আর পূর্বর দিকটা, ঈশান কোণটা যেটা আছে, আচ্ছা, সেই জায়গাটা রাখলে খুব ভালো হয়। তাহলে কি হবে, বাড়ির যত নেগেটিভ এনার্জিটা আছে সেই জায়গাটা গিয়ে ধরবে, ও ওইটাকে টানবে, টেনে নেবে গিয়ে। তারপর 15 দিন অন্তর অন্তর দেখবেন ওই নুনটা জল হয়ে গেছে। যদি জল হয়ে যায় তাহলে জানবেন আপনার বাস্তুদোষ। না, এখানে একটা কথা জিজ্ঞাসা করবেন, নুন তো খুলে রাখলে এমনি জল হয়ে যায়? না, অনেকের ডেলা পেকে যায়। আচ্ছা, শক্ত হয়ে যায়। তো শক্ত হলে কি তার অন্য কোনো ব্যাপার আপনারা কাটছে না? ওকে, ওটা অনেক জায়গায় শক্ত। তাহলে এই পয়েন্টগুলো একটু বলে দিন, মানে যারা অ্যাটলিস্ট এগুলো করে এটা আপনার সঙ্গে যাতে যোগাযোগ করে গাইডেন্সটা পেতে পারে। একদম, আমি তো বলবো ওই তো বাটিতে লবঙ্গ দিয়ে আপনি বাথরুমে ঈশান কোণে রাখবেন, 15 দিন অন্তর অন্তর যদি লবণ শক্ত হয়ে যায়, তারপরে জানবেন যে নেগেটিভ এনার্জিটা 200% আছে। তখন নয় কাউকে যাকে সেইভাবে গাইড করা যায়। আচ্ছা, এবারে আসবো একটু কালার থেরাপিতে। সেটা হচ্ছে আমরা দেখি সাধারণত যে লাল মানেই হয়তো খুব মানে পাওয়ারফুল কালার, আগুনের সঙ্গে খুব, সেই জন্যই কি অ্যাস্ট্রোলজাররা ম্যাক্সিমাম লাল কালারের বস্ত্র পরে? না, লাল কালারটা হচ্ছে মঙ্গলের কালার, তো লাল কালারটা মঙ্গল হচ্ছে তেজ থেকে আরম্ভ করে একটা ডমিনেটিং পাওয়ার থাকে মঙ্গলের ভেতর, ডমিনেট করার একটা ক্ষমতা থাকে। তা আর লাল কালারটা হচ্ছে মাতৃসাধকদের একটা, মানে যেমনি একটা ডাক্তারদের একটা সাদা মানে সাদা অ্যাপ্রন করা, বা একটা উকিলের যেমনি একটা কালো কোট হচ্ছে, তেমনি লাল বসন্ত হচ্ছে তান্ত্রিক মাতৃসাধকদের একটা অ্যাপ্রন বলতে পারেন। আচ্ছা, তাকে দিয়ে নির্বাচন করা যায়, এটা মাতৃসাধক লাল বস্ত্র। এই লাল বস্ত্র পরলে একটা তেজ ভাব চলে আসে, ওর জন্য লাল বস্ত্র পরলে, এই যে আমাদের যে কোনো পুজোতে পাঠা বলি হয়, দেখবেন মানে কোনো নেই, দ্বিধাবোধ নেই, এরকম এক কোপে নাবিয়ে দিল, মানে তার ভেতরে সেই ঊর্জাটা আছে, সেই শক্তিটা আছে, তার ভেতর নার্ভাসনেসটা নেই, উইক না সে। এই মঙ্গলটা যার ভারী থাকবে তাকে, ওর জন্য
কালারটা অনেকের জন্য বলে মঙ্গলবার দিন কেউ লাল বস্ত্র পরুন ভালো হবে। এটা একটু যদি আমাদের অডিয়েন্সকে একটু গাইড করে দেন যে কোন বারে কোন ধরনের কালারের ড্রেস পরলে তার ভালো হয়। সোমবার দিন তো অবভিয়াসলি সাদা, চন্দ্রের বার সোমবার। মঙ্গলবারটা লাল এবং হলুদ। বুধবারটা আপনি সবুজ, যদি আপনার ড্রেসটা সবুজ না হয়, যে কোনো ক্ষেত্রেই বলছি, যে কোনো 7টা দিনের কথাই বলছি, যদি কোনো দিন ড্রেসটাও নাও পরতে পারেন তাহলে যেন রুমালটা ওই কালারে ইউজ করেন। আচ্ছা, মানে কোনো একটা কাপড়ের টুকরো যেন ওই কালারের হয়, কালারের হয়, তাহলে কি হবে কালারটা, এই যে কালার থেরাপি আমরা যে স্টোনটাও বলছি এটাও তো এক প্রকারের কালার থেরাপি কাজ করছে। তা ওই সবুজ রুমাল বা সবুজ জামা কাপড় পরা, বৃহস্পতিবার দিন হলুদ পরা, শুক্রবার দিন পিঙ্ক কালার বা লাইট কিছু পরা, অফ হোয়াইট কালার পরা, ঠিক আছে। শনিবার দিন হচ্ছে নীল পরা বা ব্ল্যাক, এইগুলো ব্ল্যাকটা নীল ব্ল্যাক আবার যার স্যুট করে না সে কি করবে? নীল ব্ল্যাক যাদের স্যুট করে না, অনেকের গ্রহেদের ইয়েতে আছে নীল ব্ল্যাক যাদের স্যুট করে না, তারা হচ্ছে ওই ধূসর রংটা পরতে পারে, অ্যাশ কালার। আচ্ছা, গ্রে কালার যেটা ওই কালারটা পরলে ভালো হয়। আর রোববার তো হচ্ছে লাল, ওইটাও লালও পরতে পারে বা রুমাল ইউজ করতে পারে। এবং শনি আর ওই যে নীল যেটা বললাম, নীল কালারটা ওটা হচ্ছে শনির কালার, তো নীল আর কালোটা রাহুকেও ইন্ডিকেটার করে সব কিছু। আগে দেখতে হবে জন্মকুণ্ডলিতে তার রাহু মানে শনির স্থানটা, শনি জায়গাটা কোথায় বসে রয়েছে। শনি যদি অশুভ জায়গা থাকে তাহলে বলবো না যে কোনোদিন এই কালার, এই ব্ল্যাক আর ব্লুটা পরতে। আচ্ছা, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। এতটাই স্ট্রং। ওর জন্য অনেক সময় আমার কাছে তো অনেক লোকরা আছে গাড়ি কিনবে, কি কালারের গাড়ি কিনবে, ব্লু কালার এবং ব্ল্যাক কালারের গাড়ি সবার স্যুট করে না। গাড়ি তো অনেকেরই স্যুট করে না, তার কারণ হচ্ছে গাড়িটা টোটালি লোহার সেক্টর। অনেকে ওর জন্য, আমার কাছে এগুলো আমার নিজস্ব ক্লায়েন্ট, বিশাল পয়সাওয়ালা ছিল, কারপুলের বিজনেস করেছিল, এখন পুরো জিরো। মানে এটার কারণটা কি? মানে তার লোহা মানে শনির সেক্টর। হ্যাঁ, শনির দিকে কাজ করতে গেছে, শনিটা তো স্ট্রংই নেই, স্যুট করবে কি করে। আচ্ছা, আমরা যখন যেহেতু কালার নিয়ে আলোচনা করছি, বেডরুমের কালার বা কিচেনের কালার এগুলো যদি একটু গাইড করে দেন। বেডরুমের কালারটা সবসময় বলবো লাইট কালার করতে, লাইট যে কোনো শেডে লাইট কালার করতে, লাল যেন না থাকে। ওকে, তাহলে জীবনে, দাম্পত্য জীবনে একটা তার মানে একটা কলহ দেখা দেবে। লালটা হচ্ছে তেজ, তো স্বামী স্ত্রীকে ডমিনেট করবে, স্ত্রী স্বামীকে ডমিনেট করবে, দুজনকে কিছু করতে পারছে না, তখন ঝগড়া ঝাঁটি এইসব করবে। লাল কালারটা অ্যাভয়েড করতে হবে মাস্টার বেডরুমের জন্য। আর যারা এই শিক্ষা, যাদের বাচ্চা টাচ্চা আছে, তাদের যেন সবুজ কালারের ঘরটা হলে ভালো হয়। আচ্ছা, বাচ্চাদের পড়ার ঘরটা যেন বুধের কালার, ওইখানে যেন মনটা বসে। বুধের কালার বা চন্দ্রের একটু অফ হোয়াইট বা যাবতীয় সাদা, একটু শান্ত চঞ্চল যেন না হয় কালারটাই। লাল বলুন, এইসব কালারগুলো খুব চঞ্চল করে দেয়, মনকে খুব অস্থির করে দেয়, উগ্রতা নিয়ে আসে। আর সৌম্য কালার হচ্ছে এই লাইট কালারগুলো, অফ হোয়াইট কালার যেসব জিনিসগুলো আছে। এই ছেলে মেয়েদের বেডরুমের ইয়েটা বলবো যেন সবুজ করলে খুব ভালো হয়। আর বাথরুম তো সর্বাপেক্ষা সবসময় সাদা করাটাই বাঞ্ছনীয়, নিউট্রাল কালার একদম। কিচেনটায় আপনি পূর্ব দিকে লাল কালার করতে পারেন, মানে কিচেনের পূর্ব দিকে। হ্যাঁ, কিচেনের পূর্ব দিকে বা অগ্নিকোণে, যদি কিচেনের অগ্নিকোণে যদি এই লাল কালারটা করা যায় তাহলে খুব ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। ঠাকুর ঘরটা আপনি ইয়েলো করুন, ভালো, বা অরেঞ্জ করুন, খুব ভালো। ইয়েলো, অরেঞ্জ, রেড ঠাকুর ঘরটা করুন, ঠাকুরের সাথে এই কালারগুলো করলে খুব ভালো হয়। আচ্ছা, এখন তো একটা জিনিস দেখা যায় যে বহু জায়গাতেই বহু প্রমোটার হুটহাট করে ফ্ল্যাট তুলে দিচ্ছে, এবং যথারীতি রান্নাঘর যেদিকে হওয়া উচিত সেদিকে হচ্ছে না, বাথরুম হয়তো পূর্ব দিকে হচ্ছে, তো এগুলো তো একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে। অবশ্যই। এবার পুরোটা তো আর ডেমোলিশ করা সম্ভব নয়, যে বাস্তু মতে তো পুরোটা হচ্ছে না জিনিসটা। ঈশান কোণে তো বাথরুম পড়ে গেছে, তাহলে তার জীবনে তো অভাব, অনটন, শরীর খারাপ, এইসব জিনিসগুলো লেগেই থাকবে। তো তাদের কোনো প্রতিকার?
তাদের জন্য প্রতিকার বলতে গেলে তাদের জন্য এক হয় কোনো বাস্তুবিদের সাথে কন্ট্যাক্ট করে তাকে হোমযজ্ঞ করে শান্তি সস্তান কাজ আছে, আচ্ছা, সেই কাজটা যদি ঘরে করা যায় খুব একটা ভালো এফেক্ট পাওয়া যাবে। আর যদি বাথরুমটা পসিবল হয় সরানোর তাহলে ভালো, আর যদি না হয় তাহলে আর এখনকার তো আবার মানে 3 BHK ফ্ল্যাটে 2টো করে বাথরুম আছে, যদি একটা বাথরুম ওরকম ঈশান কোণে পড়ে থাকে ওই বাথরুমটাকে অফ করে দেওয়াটা আমার কাছে বাঞ্ছন, মানে আমি বলবো সবার কাছে এটা করা মানে উচিত, ইউজটা না করাই ভালো। ওইটা হচ্ছে স্টোর রুম বানিয়ে নেওয়াটাই উচিত। আচ্ছা দাদা, যেহেতু বাস্তু নিয়ে আমাদের কথা বলছি, একটু যদি আমাদের অডিয়েন্সের জন্য আপনি বলেন যে নিজের ঘরকে কিভাবে ভালো রাখা যায়, তার যদি কিছু টোটকা আপনি বলেন। নিজের ঘরকে ভালো রাখতে গেলে সবসময় বাথরুমটাকে পরিষ্কার রাখতে হবে। আচ্ছা, বাথরুমে অনেক সময় স্নান টান করে বেরিয়ে আসলো বা জল হয়ে আছে, একটা ওয়াইপার দিয়ে একটু জলটাকে ঠিক মতো শুকনো করে চলে আসলো, বেরিয়ে আসলো, তাতে কি হলো বাস্তুদোষটা অনেক রকম থেকে একটু কমে যায়। প্রথমে হচ্ছে বাথরুম আর রান্নাঘর, কিচেন। এই কিচেনটাও যদি ঠিক মতো রাখা যায়, কিচেনে যদি ঝুল জমে তাহলে এটা রাহুর ইন্ডিকেশন, তার বাড়িতে রাহুর প্রবলেম চলছে। এঁটো বাসন রেখে দেওয়া সিঙ্কের ভেতরে, রাহু হচ্ছে নেগেটিভ, মানে রাহুর দৃষ্টি আছে। ওর জন্য আমি বলবো বাথরুম আর কিচেন এই দুটো জিনিস যদি ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায় তাহলে অনেকটা মানে বাস্তু থেকে রেহাই পেতে পারেন, বাস্তু দোষ থেকে। বুঝতে পেরেছি। আচ্ছা, বাসি জামা কাপড় কি পরা উচিত? বাসি জামা কাপড় পরা উচিত না, তার কারণ হচ্ছে বাসি জামা কাপড় পরা উচিত না। আরেকটা কথা বলে দিচ্ছি, যেটা ভালো টপিক তুললেন, একটা হচ্ছে কারো পরা জামা, অনেক সময় দেখবেন কারো বাড়িতে আমরা গেলাম, শ্বশুর বাড়িতেই গেলাম, বোনেরা তার আমার ওয়াইফের যারা বোনরা আছে একত্র হলো, ও তুই এটা পরেছিস, তোরটা পরে নিচ্ছি, এটা আমার ভালো লেগেছে তো চুড়িদারটা পরে নিলাম। কেউ আমার বাড়িতে আসলো, ও তোর এই পাঞ্জাবিটা ভালো লেগে একটু পরে নিল। একটা কথা জানবেন, যার বস্ত্র তাকেই পরিধান করতে হবে। কেউ যদি পরে, তার যে নেগেটিভ যে এনার্জিটা আছে সে কিন্তু নিজের কাছে গ্রহণ করে নিল। আচ্ছা, মানে এটা যে পড়ছে তার ক্ষতি হচ্ছে, তার ক্ষতি যার হচ্ছে, পড়ছে তার কিছু হচ্ছে, তার কিছু হচ্ছে না। এর জন্যে বলবো এই মানে বাসি জামা কাপড় আর কারো জামা কাপড় পরাটা এটা টোটালি বন্ধ করে দেওয়া। কারোর যদি মনে হয় যে তাদের খুব মানে স্ট্রাগল পিরিয়ড যাচ্ছে, অশান্তি হচ্ছে, এই জিনিসটা স্টপ করে দিন, দেখবেন আপনারা অধিকাংশে খুব ভালো থাকবে। আচ্ছা, যেসব হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বাড়িতে ধরে এখন দাম্পত্য কলহ লেগে আছে, তাদের জন্য কিছু টোটকা আছে? দাম্পত্য কলহ লেগে রয়েছে তাদেরকে আমি বলবো, যেসব মহিলারা বাড়িতে নিত্য শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে বা যদি হয় সেটা যদি স্ফটিকের শিবলিঙ্গ হয় খুব ভালো হয়, স্ফটিকের শিবলিঙ্গ পুজো করে এবং তার যে হাজবেন্ডের নাম করে যদি জল দেওয়া যায় তাহলে অতিমাত্রে তাদের সাংসারিক জীবনটা খুব স্মুথলি চলে যাবে। এই জল দেওয়ার প্রথাটা যদি একটু ডিটেলে বলেন। জল দেওয়ার প্রথাটা হচ্ছে প্রতি সোমবার করে 21টা সোমবার করলে খুব ভালো হয়, 21টা সোমবার করলে খুব ভালো হয়। এবং এই সোমবার দিন নিরামিষ আহার করে শিবের কাছে গিয়ে বসে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলো, করে ওইখানে নিত্য জল দিল, দিয়ে একটা বেলপাতা, কিন্তু সেই বেলপাতাটা যেন ফাটা না থাকে, কোনো যেন ছিদ্র বা কিচ্ছু যেন না থাকে, সেই একটা বেলপাতা দিল, একটু চন্দন দিল, ঠিক আছে, একটা ফুল দিল, একটা আকন্দের মালা দিয়ে দিল, আর একটা ভোগ নৈবেদ্য যেটা হয় মিষ্টি বা ফল যাবতীয় যা কিছু থাকে সেটা অর্পণ করে 21টা সোমবার করলে তাদের দাম্পত্য জীবন খুব ভালো যাবে, কলহ মুক্তি হয়ে যাবে। যেসব বন্ধুদের ধরে রাখেন 1 বেডরুম ফ্ল্যাটে থাকে, সেইভাবে হয়তো ঠাকুর ঘর করা সম্ভব নয়, তো তারা কি মন্দিরে গিয়ে এই কাজটা করবে? মন্দিরে গিয়েও করতে পারে, বাড়িতে গিয়েও করতে পারে, কেন অনেক জায়গায় আছে 1 বেডরুম ফ্ল্যাট, তাদের ভেতরে ঠাকুর ঘর নেই, কিছু নেই, একটা ঘরই আছে, সেখানেই তার পাশেই হচ্ছে কিচেন, বাথরুম, সব কিছু, তাহলে ঠাকুরের স্থান থাকবে না? ঠাকুরও রাখতে হবে, ঠাকুর তো আমাদের প্রাণের জিনিস। অনেকে বলে যে বেডরুমের মধ্যে ঠাকুর প্রতিষ্ঠা করা উচিত নয়। হ্যাঁ, এইটা এবার প্রতিষ্ঠা করা উচিত নয়, কিন্তু আমি মনে করব ঠাকুর ঘর একটা সিংহাসনে রাখলেন, দেখে যখন সহবাস করলেন, যখন আপনারা বিছনায় শুতে গেলেন, যখন করলেন, তখন যেন ঠাকুরের পর্দাটা দিয়ে দেবেন, রাত্রিবেলা শয়নে ঠাকুরকে শয়ন দিয়ে দেবেন। আচ্ছা, তাহলে কি হবে, এখান থেকে অনেকটা মুক্ত হয়ে যাবেন, ব্যাড এফেক্টটা অনেকটা কম আসবে।
কারণ আমার বাড়িতে আমার ঠাকুর, আমার মা যে গোপালকে পুজো করে, তার সন্তান, তার ঘরে তাকে ঘরে রাখবে না? নিশ্চয়ই রাখবে। রেখে তার নিত্য সেবাটা ঠিক মতো করে তার বেডরুমে আছে থাক। আরেকটা হচ্ছে এই দাম্পত্য জীবনের আরেকটা কলহের যে কথাটা আপনি বললেন, আরেকটা জিনিস হচ্ছে অনেক জায়গায় দেখা গেছে বেড দুখানা সিঙ্গেল বেডকে জয়েন্ট করেছে, আচ্ছা, তাদের ডিভোর্স বা তাদের দাম্পত্য কলহ হবেই হবে। অনেক ক্ষেত্রেই হয় যে দুটো সিঙ্গেল খাটকে জুড়ে একটাই ম্যাট্রেস ফেলে দিল। হ্যাঁ, তার কারণ ওইটাই তো বিচ্ছেদের জায়গা। আচ্ছা, ওর জন্য বলবো ডবল বেড আপনি করে নিন, সিঙ্গেল বেড ওটা যদি থাকে। আর বেডের অপোজিটে যেন কোনো মিরার না থাকে। আপনারা যখন সহবাস করবেন, আপনারা যারা শুয়ে আছে বসে আছে, যেন রিফ্লেকশন যেন না হয়, নিজেকে যেন দেখা না যায়। মিরারের একটা পর্দা দিয়ে দিলেন, তাহলে দাম্পত্য জীবন অনেকটা ভালো হবে। বাড়িতে সন্ধে দেওয়াটা কতটা গুরুত্বের? বাড়িতে সন্ধে দেওয়াটা প্রচুর গুরুত্বের, কারণ সন্ধে দেওয়াটা আজকালকার দিনে তো উঠে গেছে। আগেকার দিনের বাড়ির মেয়েরা হচ্ছে সন্ধেবেলা, আমাদের তুলসীতলা ছিল, তুলসীতলাতে গিয়ে সন্ধে দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে একটা শঙ্খ বাজানো, একটু কাসর ঘন্টা বাজানো, তাতে কি হলো, একটা পজিটিভ ভাইব্রেশন সৃষ্টি হলো। হ্যাঁ, সন্ধে দেওয়াই উঠে গেছে। আমি তো মনে করব প্রত্যেকের বাড়িতে যেন সন্ধেটা খুব ভালো মাত্রায় দেয়, এবং প্রতিটা দিন ধূপকাঠি তো দেখাই, সেইখান থেকে মনে করব আমি একটু ওই ছোবা, একটু ধুনো জ্বালিয়ে প্রতিটা ঘরে যেন দেখায়। অনেক অনেক পজিটিভ ভাইব্রেশন পাবেন, অনেক। খুব ভালো। আচ্ছা, সামনেই তো আমরা সবাই জানি যে শিবরাত্রি আসছে। হ্যাঁ, তো শিবরাত্রিতে আমাদের দিদি বোনেরা কিভাবে পুজো করবে তার যদি একটু ডিটেলে গাইড করে দেন। শিবরাত্রির কথা হচ্ছে রাত্রিটাকে জাগরণ করা। আমরা অনেক সময় দেখে আসছি, আমাদের মারা, জেঠিমারা, অনেক সময় মা বোনেরা সবাই শিবরাত্রি পালন করছে, কিন্তু জলটা ঢেলে আসলো, রাত্রিতে শুয়ে পড়ল। শিবরাত্রির কথা হচ্ছে শিবরাত্রি যে করবে তাকে রাত্রি জাগরণ করতে হবে। ওর জন্য অনেক গ্রাম বাংলা আছে, দেখবেন রাত্রিবেলা সিডি ক্যাসেট চালিয়ে রাখতো, একদম, অথবা প্রোগ্রাম হচ্ছে সারা রাত একটু কীর্তন হচ্ছে, যেন জাগিয়ে রাখা। শিবরাত্রি মানে রাত্রিটাকে জাগরণ করা। আর শিবরাত্রিতে অনেক সময় অনেক মা বোনদের দেখেছি সকালবেলা গিয়ে জল ঢেলে আসছে, উচিতই না। এটা রাত্রেই করা উচিত। সকালবেলায় তো বেশি লাইন পড়ে শিবের মন্দিরে। হ্যাঁ, কারণ তারা হচ্ছে উপবাস তো করতে পারবে না। আর উপবাসটা একমাত্র এই একটাই, মানে যে শিবরাত্রির যে ব্রতটা আছে একদম নির্জলা। আচ্ছা, একদম নির্জলা, যেটা আমাদের তন্ত্রশাস্ত্রে, মানে যেমনি মায়ের সাধনা পুজো করলে আমাদের নির্জলা করতে হয় না, আমরা সব খেয়ে দিয়েই পুজো করি। কিন্তু এই শিবরাত্রি এমন একটা তিথি, বছরে একবারই আসে, যেটা নির্জলা করাটা খুব ভালো। এবং সকাল থেকে নির্জলা করলো, শিবের মাথায় সন্ধেবেলা জল ঠল দিল, সন্ধেবেলা একটু সাবু ভিজিয়ে রাখলো, সাবু খেয়ে নিল, কেউ ডালিয়া খেয়ে নিল। কিন্তু ওই রান্না করা খাওয়াটা না খাওয়াটাই উচিত। মানে ডালিয়া রান্না করেও খাওয়া যাবে, খাওয়াটা মানে ওই রন্ধন করে আগুনে কিছু করে না খাওয়াটা উচিত। শীতল খাওয়াটা সব থেকে ভালো, ফলাহার করে নিল, সব থেকে ভালো ফলাহার করা। এই জিনিসটা করলে শিবরাত্রি। আর আমি মনে করব শিবরাত্রিতে প্রত্যেকে সন্ধেবেলা জল ঢালতে বলবো। জল ঢালার প্রথাটা একটু যদি বলেন, মানে জলে শুধু কি গঙ্গা জল দিলেই হবে না, পঞ্চামৃত দ্বারা শিবকে অভিষেক করতে হয়। দুধ, দই, চিনি, ঘি, মধু, এই পঞ্চামৃত দ্বারা শিবকে স্নান করাতে হবে। এবার এই পাঁচটা যে দ্রব্য আছে তার আলাদা আলাদা মন্ত্র আছে, কিচ্ছু করতে হবে না। এক লোটা জলের ভেতর এই পাঁচটা দ্রব্য মিশিয়ে ওপরে একটু সিদ্ধি দিয়ে ওই জলটাই শিবের মাথায় চড়িয়ে দিই, গিয়ে শিবের মাথায় গিয়ে চড়িয়ে বেলপাতা, ফুল টুল, ধূত্র ফুল আছে, সব ফল আছে, সব সাজিয়ে ঠাজিয়ে বাবাকে পুজো করে ধূপকাঠি, বেলপাতা, ধূপকাঠি, প্রদীপ এসব দেখিয়ে বাড়ি চলে আসুন।
এসে একটু শিবের নাম গান করুন, শিবের নাম গান করুন। একটু রাত্রির জাগরণ করলে ভালো, কেউ করলে ভালো, কেউ না করলে আর কিছু তো করার নেই, করলে খুব ভালো। আর একটা কথা হচ্ছে, যাদের আর্থিক কষ্টে যারা ভুগছে, অর্থ কষ্টে, তাদের বলবো এই শিবরাত্রিতে যদি কেউ আখের রস দিয়ে শিবকে অভিষেক করতে পারে, তাহলে তার মতো রেজাল্ট আর কোথাও আসে না। সেটাও রাত্রিবেলা এবং পুরুষ মহিলা নির্বিশেষে আখের রস দিয়ে স্নান করাতে হবে, ঠিক আছে? কারো বাচ্চাদের অমনোযোগী, পড়াশুনোতে অমনোযোগী হয়ে যাচ্ছে, চঞ্চল খুব, শুধু দুধ দিয়ে স্নান করিয়ে দিন শিবের, ওই বাচ্চার হাত দিয়ে শিবকে স্নান করান, অভিষেক করান। এটা কি প্রত্যেক দিন না সোমবার? ওই শিবরাত্রির দিন, শিবরাত্রির দিন। আর পার্টিকুলার যদি সোমবার করে যদি ছেলেটাকে করানো যায় তাহলে অনেক ভালো। এই আখের রসের যেটা আমি বললাম আর্থিক কষ্ট, এটাই শিবরাত্রিতে করলো, পরপর টানা 21টা সোমবার করুক, আর্থিক উন্নতি হবেই হবে। এবং শিবের অভিষেকের অনেক দ্রব্য আছে, দুধ যেমনি আমরা পঞ্চামৃত বললাম, তারপর আখের রস বললাম, বেদানার রস দিয়ে শিবকে স্নান করানো। বেদানার রস দিয়ে যদি শিবকে আমি স্নান করাই তাহলে আমার রবিটা স্ট্রং হয়, কারণ রবির চুনির কালারটা দেখবেন বেদানার টাইপের কালার। এখানেও কিন্তু সেই কালার থেরাপি চলে আসছে আবার। তাহলে ওই রবিটাকে স্ট্রং করতে গেলে একটু বেদানার রস। কারোর যদি বৃহস্পতি ঠিক করতে হয় তাহলে বলবো একটু ওই আম আছে, আমটাকে লিকুইড করে একটু স্ম্যাশ করে নিল, ওর যে রসটা আছে সেইটা দিতে পারে, দুধের ভেতর একটু হলুদ দিয়ে দিল, সেটা দিয়ে স্নান করাতে পারে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে আছে ওই একটা অশ্বগন্ধা পাওয়া যায় হলুদ কালারের, যেটা ত্রিপুণ্ড মানে তিলক কাটা যায়, সেইটা যদি মিশ্রণ করে জল তৈরি করে সেটা যদি স্নান করা যায়, বৃহস্পতি অনেকটা ভালো হবে, স্ট্রং হয়ে যাবে, অনেকটা স্ট্রং হবে। আচ্ছা, এবার আপনার কাছ থেকে কিছু গাইডেন্স চাইবো। ধরো এখন বহু বোনের হয় যে বিয়ে হচ্ছে, মানে বিয়ের ব্যাপারে কথা এগোচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, কোনো কারণে বাধা পড়ছে, কেটে যাচ্ছে, এগুলো কেন হয় বা এগুলো থেকে প্রতিকার কিভাবে পাওয়া যেতে পারে? অনেক জাতক জাতিকারা আসে, অনেক মা বোনেরা আসে যাদের বিয়ে হচ্ছে, মানে একটা হচ্ছে ন্যাটাল চার্ট, গ্রহগত পজিশনে তার মঙ্গলটা খুব কুপিত অবস্থায় আছে, তার জন্য তার বিবাহ হচ্ছে না। অনেক সময় মাঙ্গলিক দোষের জন্য বিবাহ হচ্ছে না। এবার মাঙ্গলিক দোষটাকে আমরা কি করে বিচার করব? লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ, এই 4-5টা ঘরে যদি মঙ্গল বসে থাকে তাহলে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়। তাহলে মাঙ্গলিক দোষের জন্যে এর জন্যে এই ওর বিবাহেতে বাধা হচ্ছে। আরেকটা হয় আত্মীয় স্বজনরা, কুটুম্বরা, লোকরা আছে যারা বিয়ে আটকে রাখে তন্ত্রের দ্বারা। আচ্ছা, তন্ত্রের দ্বারা বিয়ে আটকানোও যায়। ওই মেয়েটা, তারও মেয়ে আছে, তারও মেয়ের বিয়ে হচ্ছে না, ওর মেয়ের বিয়েটি আটকে রাখ, ঈর্ষান্বিত বা একটা কি বলবো, এগুলো হচ্ছে শত্রুতা থেকে আসে, এগুলো করা উচিত না কারো। সেইখান থেকে আমি মনে করব, আমি বলবো যাদের এরকম প্রবলেমে চলছে বিয়ের, তারা এই শিবরাত্রির দিন শিবকে পুজো করুন আর 21টা সোমবার পালন করুন, বিয়ে হবেই। আরেকটা হচ্ছে যে কোনো ভালো যারা মাতৃসাধক তান্ত্রিক আছে তাদের কাছে গিয়ে বগলামুখী ক্রিয়া করান। বগলামুখী ক্রিয়া করালে আপনারা সেই বাধাটা থেকে অনেকটা বেরিয়ে যাবেন, সেখানে বিয়ে হবেই হবে। মানে পুরোটাই আপনি বলতে চাইছেন যে ডেফিনেটলি পুজো এবং তার সঙ্গে তন্ত্রমত অনেক কিছু দিয়েই কিন্তু ভালো রেমেডি পাওয়া যায়। আচ্ছা, অনেক বন্ধু বান্ধবরা আছে তারা অনেক সময় প্রশ্নও করে যে ইন্টারভিউ দিতে যাব বা একটা ভাইটাল এক্সামে বসতে যাচ্ছি, তো তখন কি কোনো মন্ত্রপাঠ আছে যে ইনস্ট্যান্ট করলে কোনো ফল পাওয়া যায়? কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছি তার সিলেকশন যেন হয়, কোথাও যেন ভালো জায়গায় অপরচুনিটি আসে, আমার যেন ভালো হয় সব কিছুতে। তা আমি মনে করব যখন যে ইন্টারভিউ দিতে যাচ্ছে যেন মুখে একটা লবঙ্গ নিয়ে যায়, ইন্টারভিউ ক্র্যাক করবে। মন্ত্রপাঠ কিছু করতে হবে না। আর আমি যে আগে নামটা বলেছিলাম শ্রী দুর্গা জয়তারা, এই শ্রী দুর্গা জয়তারা এই নামটা যদি অবিরাম করে যায় তাহলে ইন্টারভিউ ক্র্যাক হবেই। বাহ,
আর মুখে একটা লবঙ্গ দিয়ে যেন সে যায়। আর ভরা কলসি, সে যখন যাবে তার ডান দিকে যেন ভরা কলসিতে জল রাখা থাকে, সে যেন ভরা কলসি দেখে বাইরে যায়। এই রে, কিন্তু এখনকার মডার্ন ফ্যামিলিতে তো কলসি নেই। কলসি নেই, ওই একটু ভরা বালতি জল বা যাবতীয় যাকে যে একটু ভরা যেন জিনিস দেখে যায়, তাহলে সর্বকিছু তার ভালো হবে। আরেকটা কথা বলবো, যে কোনো ছেলেরা বা পুরুষরা সকালবেলা ঘুম থেকে উঠে যে আমরা যে প্রথমেই বিছনা থেকে নামছি, পুরুষরা ডান পা ফেলে নামলে খুব ভালো, আর মেয়েরা বা পা ফেলে নামলে খুব ভালো। এটা যদি প্রতিটা দিন কন্টিনিউ করুন 1-2 মাস 3 মাস, দেখবেন আপনার ভেতরে একটা পজিটিভ একটা ঊর্জা তৈরি হবে। এগুলো ছোটোখাটো জিনিস, এগুলোই আমরা করি না, ভুলে গেছি। ঠিক কথা। আসলে এখন যদি কাউকে এইসব নিয়ে বলিও, কোনো আমার ক্লায়েন্ট এসছে, তাকে আমি বলছি যে সকালবেলা উঠে সূর্য প্রণাম করতে হবে, আর 10 মিনিট একটু 5 মিনিট একটু ঠাকুরকে দিতে হবে, একটা নাম আছে একটু জপ করবে, একটু ধূপকাঠি থাকবে। আমার সময় নেই দাদা, আমি কর্পোরেট সেক্টরে চাকরি করি, আমার এত সময় নেই। তখন কি হচ্ছে, সেই স্টোন চলে আসছে। কিন্তু আলাদা এই যে মানুষ ভাবে যে জ্যোতিষের কাছে গেলেই একটা স্টোন দেবে, একটা যন্ত্রম কবচ দেবে, কিন্তু তারা যদি কিছু না করে তাহলে সেই অ্যাস্ট্রোলজারটা তো আর কি করবে? তাহলে নিজেরটা অনেকটা নিজেকেই করতে হবে, নিজেকেও নিজেরটাকে বুঝতে হবে। আচ্ছা, হনুমান চল্লিশা কি সবাই পাঠ করতে পারে? হনুমান চল্লিশা সবাই পাঠ করতে পারে, কিন্তু আমি বলবো ছেলে মেয়ে নির্বিশেষে, ছেলেরা তো পারেই সব কিছু করতে পারে, মেয়েরাও করতে পারে। কিন্তু ওই মেয়েরা হনুমানজিকে যেমনি গোপাল রূপে পুজো করে না, গোপালকে যেমনি পুজো করে সর্ব সময় নিজের কাছে রেখে, বাড়ির বাইরে গেল একটু চকলেট এনে দিল, গোপালকে একটা লাড্ডু কিনে দিল, কিন্তু ধূপকাঠি দেখাচ্ছে না বা তার চরণে ফুল দিচ্ছে না। আচ্ছা, ধূপকাঠি দেখালে মানে সেটা কি তখনই দেবতার রূপে পৌঁছে গেল? তখনই দেবতার রূপে পৌঁছে গেল। ব্যাপারটা কি হয়েছে, হনুমানজি প্রতিটা নারীকে মা সীতা রূপে দেখে। এবার নিশ্চয়ই কোনো মা তার সন্তানকে যদি পুজো করে, তাহলে সন্তান কি করবে? চোখ বন্ধ করে দেবে বা লজ্জা পাবে, কি করছো, দূরে সরে যাবে, কি করছো, এগুলো কেউ করে? তাহলে কি হলো, কৃপাটা পেলো না। তো এই মা যেহেতু মা রূপে সবাইকে দেখে ওই হনুমানজি, ওর জন্য আমি মনে করব তাকে সন্তান রূপে দেখা মেয়েদের। আর ছেলেরা যেটা করছে নিত্য মঙ্গলবার শনিবার বজরঙ্গলির মন্দিরে গিয়ে মায়ের তার চরণে ফুল দেওয়া, ভোগ চড়ানো, যাবতীয় যা করছে, হনুমান চালিসা পাঠ করছে, সবাই করতে পারে। কিন্তু মেয়েদের আমি বলবো তাকে যেন গোপাল রূপে সেবা করাটা খুব ভালো উচিত। বাইরে গেল, একটু টফি কিনে আনলো, হনুমানজির সামনে রেখে দিল, তাতেই তৃপ্তি। আচ্ছা, আমাদের দর্শকদের আপনি 3টে খুব মানে প্রাইম টোটকা বলুন, যেটা করলে তার নিজের লাইফস্টাইল সে অনেকটাই ভালো করতে পারবে। ফার্স্ট একটা বলছি, এটাই অনেকটা বড়, তারপরে আসছি। ফার্স্ট একটা কথা বলছি, কারো যদি আর্থিক কষ্ট হয়ে থাকে, আর্থিক কষ্ট বা যাবতীয় এই সব জিনিসে ফেস করছে, চাকরি হচ্ছে না, ইন্টারভিউ ক্র্যাক করছে না, বৃহস্পতিবার একটা হলুদ কাপড়, এই শালু কাপড়গুলো হয়, হলুদ শালু কাপড়, একটা হলুদ শালু কাপড় এরকম চৌকো এরকম ছোট্ট করে কেটে, একটা কাঁচা হলুদ, এই 2 কর মতো কাঁচা হলুদ নিয়ে, একটা লক্ষ্মী করি, ঠিক আছে, নিয়ে ওই হলুদ শালু কাপড়ের ভেতর রেখে ওটা পুটলি করে ওইটা নিয়ে যদি সর্ব জায়গায় যায়, তাহলে তার ইন্টারভিউ থেকে আরম্ভ করবে সর্বকিছুতে তার আর্থিক উন্নতি হতে বাধ্য। এবং এটার কি কোনো প্রথা আছে, মানে কাপড়টাকে শুদ্ধ করার কোনো ব্যাপার? শুদ্ধ করার কোনো ব্যাপার নেই। কাপড়টা বাইরে থেকে কিনে এনেছে, কাপড়টা আনলো, একটা প্লেটের মধ্যে রাখলো, রেখে কাঁচা হলুদটা দিল, একটা লক্ষ্মী কড়ি দিল, দিয়ে পুটলি করলো, করে একটু গণেশের চরণে বা যে কোনো ইষ্ট দেবীর চরণে রেখে দিল, রেখে দিয়ে ওই পুটলিটাকে নিয়ে নিল, নিয়ে সেটা পার্সে বা ব্যাগে রেখে দিতে হবে, মানে শরীরে যে টাচ করে রাখতে হবে না, কিচ্ছু করতে হবে না। কিন্তু পার্সে আমি বলবো লেদারের জিনিসে না রাখাটাই বাঞ্ছনীয়। যে কোনো এখন একটা জুয়েলারি ব্যাগগুলো, যেগুলো জুয়েলারি দোকান থেকে গিফট কিনলেই দিয়ে দেয়,
ওই ব্যাগটার ভেতর ঢুকিয়ে রাখুক, ওই ব্যাগটা সর্ব জায়গায় নিয়ে ভ্রমণ করুক। তা লেদারের যেন জিনিসে যেন না টাচ। এই ছোট বটুয়াটা কি আবার লেদারের ব্যাগে? হ্যাঁ, সেটা রাখতে পারে, সেটা রাখতে পারে। ও মানে ওই দ্রব্যটা যেন ডাইরেক্ট লেদারের ব্যাগে না থাকে। ওকে, ঠিক আছে। আর 15 দিন অন্তর অন্তর ওই কাঁচা হলুদটাকে পাল্টানো, এবং তার সাথে কাপড়টাও বদলে দিতে পারে। কাপড়টাও কষ লেগে লেগে কালো হয়ে যায়, ওটাও যদি পাল্টিয়ে দিতে পারে খুবই ভালো। বাহ, এটা তো গেল 1 নম্বর। এটা হচ্ছে আর্থিক উন্নতি যাদের হচ্ছে, তাদের এই জিনিসটা করলে আর্থিক উন্নতি হবেই হবে। বাহ। সেকেন্ড হচ্ছে যারা বিদ্যার্থী আছে, শিক্ষা জগতে আছে, যেসব ছোট ছেলেমেয়েরা আছে, তাদের পড়াশোনায় মন বসছে না, তাদের আমি বলবো, তাদের মাদের, তাদের যে স্টাডি টেবিলটা আছে, স্টাডি টেবিলে যেন সবুজ রঙের একটা ক্লথ পেতে দেয়। ঠিক আছে, সবুজ একটা ক্লথ পেতে দিল, আর একটা কাচের গ্লাসে 3টে তুলসী পাতা রেখে দিল ফার্স্ট ডে। সেকেন্ড ডে কোনো শুরুর দিন আছে যে বুধবার শুরু করতে হবে, বুধবার দিন শুরু করলো, সোমবার দিন শুরু করলো, যেদিন ইচ্ছা শুরু করতে পারে। এবার ওই যে গ্লাসে যে তুলসী পাতা যে দিয়ে রাখা যে জলটা আছে, সেটা সারা দিন সারা রাত থাকলো। কোথায়? ওই টেবিলেই? ওই টেবিলেই। আচ্ছা। পরের দিন সকালবেলা সেটা তুলসী তলায় বা কোনো একটা জায়গায় দিয়ে দিল, আবার পরিপূর্ণ করে রেখে দিল। তাদের মানে পড়াশোনায় মন বসবেই বসবে, চম্বুকের মতন আটকে রেখে দেবে একদম মন বসবেই। আর একটা কথা হচ্ছে, বিছনায় বসে পড়াশুনো করাটা উচিত না। যারা অনেকে বিছনায় বসে পড়াশুনো করে, তাদের আমি বলবো বিছনায় বসে যেন পড়াশুনো না করে। এবার যার ধরে এখন স্টাডি টেবিল নেই, তাদের ক্ষেত্রে কি অ্যাটলিস্ট মেঝেতে বসেও পড়া ভালো? মেঝেতে বসেও পড়তে পারে, বা যদি বিছনায় পড়তে হয় একটাই ঘর, তাহলে যেন একটা টুল থাকে, যেন ওই কাঠের টুল পিঁড়ি পাওয়া যায়, ওই পিঁড়িতে যেন বইটা রেখে যেন পড়াশুনো করে, মেরুদণ্ড সোজা রেখে। তার কারণ এইখান থেকে এসে একটু বালিশটা টানবে সাইডে, ওই একটু সাইডে ঘেসে গেল, করতে করতে ওর আর পড়া আর হবে না। ওই জন্য বিছনাটায় বসে পড়াটা, বিছনায় গল্পের বই পড়া অবধি ঠিক আছে, হ্যাঁ ব্যাস ওই অবধি ঠিক আছে। আচ্ছা, থার্ড একটা কি বিষয় নিয়ে, মানে কোনো একটা কিছু বলুন। প্রত্যেক মানুষের নিজের লাইফস্টাইল ভালো করার জন্য, আর্থিক উন্নতি বললাম, একটা বাচ্চাদের গেলাম, আর একটা সম্পর্ক ভালো রাখার জন্য। সম্পর্ক ভালো রাখা, সেটা হতে পারে সন্তানের সঙ্গে মা বাবার সম্পর্ক, বা হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, যে কোনো সম্পর্কে আমি বলবো কেউ যেন কাউকে পারফিউম গিফট না করে, তাহলে কিন্তু সম্পর্ক ভালো হয় না। যেখানে পারফিউম গিফট দেওয়া হয়, সেখান থেকে আমি মনে করব যারা কাপলসরা আছে, এই যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছে, বা স্বামী স্ত্রীর মধ্যেই, তারা যেন কেউ যেন স্বামী স্ত্রীকে এসে কোনো সেন্ট না দেয়, বা কাপলরা যেন কাউকে সেন্ট গিফটটা না করে। আরেকটা জিনিস, তাদের ভেতরে যেন বন্ডিংটা যেটা আসে, সেইটা যদি প্রতি শুক্রবার করে একটু যদি ওই পায়েস করে খাওয়া যায়, খুব ভালো হবে স্বামী স্ত্রীর মানে ইয়েতে। চালের পায়েস না সিমুইও চলবে? না, চালের পায়েস, দুধ নির্মিত পায়েস করে যদি খাওয়া যায়, তাহলে সম্পর্কের বন্ডিংটা খুব ভালো হয়। আচ্ছা, পারফিউমের ক্ষেত্রে আমি বহু জায়গায় এরকম টোটকা দেখেছি যে গিফট করলেও হয়তো 1 টাকা দিয়ে নিল। হ্যাঁ, সেইটা যদি হয় তাহলে ঠিক আছে। আচ্ছা, সেটা হলে ঠিক আছে, কারণ বহু দাদা দিদির মন ভেঙে যাবে যে আমি কি আমার প্রিয় মানুষটাকে একটা পারফিউম দিতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই 1 টাকা বা 11 টাকা নিতে হবে, কিছু একটা মূল্য নিতে হবে। আর রুমাল তো কোনো ক্ষেত্রেই হারিয়ে যাওয়াও খুব খারাপ, আর গিফটও কাউকে দিতে নেই রুমাল। এই জিনিসটা থেকে বিরত থাকাটা আমি মনে করব, থাকলে ভালো। আচ্ছা, এখন তো মহাকুম্ভ মেলা চলছে, হ্যাঁ, তো কুম্ভে স্নান করাটা কতটা গুরুত্বের? কুম্ভে স্নান করাটা খুবই গুরুত্বের, কিন্তু এই যে কুম্ভ যে এসছে 144 বছর বাদে, কিন্তু যে 7টা তিথি ধরে শাহী স্নান হচ্ছে, সেই শাহী স্নানে তো কেউ ডুব দিতে পারছে না, একমাত্র নাগা সন্ন্যাসীরা ছাড়া। তাহলে হ্যাঁ, কুম্ভতে একটা মানে প্রতিটা স্থানের তো একটা মাহাত্ম্য আছে। একদম, গঙ্গা প্রত্যেকটা জায়গায় এক, হরিদ্বার থেকে গোমুখ থেকে যে
মানে প্রথমে ধরতিতে পড়ছে যেটা হচ্ছে আমাদের ল্যান্ড করছে, সেটা হচ্ছে একমাত্র হরিদ্বার। ওর জন্য বলে হরিদ্বারের জলে খুব কারেন্ট আছে, একমাত্র গোমুখ থেকে ডাইরেক্ট হরিদ্বারে পড়ছে। তাই হরিদ্বারের গঙ্গা সেটাই আমাদের বাবুঘাট, সেটাই সব জায়গায় যাচ্ছে, জল একই। কিন্তু এই যে মহাকুম্ভটা যেটা ঘটেছে সেইটাতে পুণ্য, মানে স্নান করলে সেইখানটা যে পুণ্য অর্জন যেটা হবে, পাপ ধোয়া, লোকে বলছে যে আমার পাপ ধুয়ে যাবে। কিন্তু আমি তো অনেক গুরুসঙ্গ করেছি, সৎসঙ্গ একটু হলেও করেছি, যতটা পেরেছি এখনো করে যাই, বেশি কিছু তো পারিনি করতে, যতটা পারার করার। কারো ভেতরে যদি মনে পাপ চিন্তা থাকে, সেটা যতই স্নান করুক যাবে না, কিছুতেই হবে না। ও যদি ওরকম 144 বছর বাদে যদি এরকম 3টে কুম্ভ স্নান করে, কিচ্ছু হবে না, বেঁচেই থাকবে না তো, আর স্নান দূরের কথা। তো যেসব ভাই বোনেরা বা যেসব মা মাসিরা যেতে পাচ্ছেন না কুম্ভ, হয়তো যেতে পারছেন না, তারা কিভাবে নিজের মনকে সান্ত্বনা দেবে বা সান্ত্বনা দেবেন? তারা ওই এই একটা স্নান চলে গেল কিছুদিন আগেই, যেটা হচ্ছে আমাদের এতদিন রবি ছিল মকরে, ওর জন্য মকর সংক্রান্তি যেটা হচ্ছে গঙ্গাসাগরে স্নান হয়েছিল, এই রবিটা মকর থেকে কুম্ভে গেছে এই মাঘ মাসে। এই যে মাঘ মাসে যখন কুম্ভে গেছে, সেইটাকে একটা কুম্ভ স্নান হয়, সেটা হচ্ছে আমাদেরই এখানে পশ্চিমবঙ্গে ত্রিবেণী বলে একটা জায়গা আছে, মানে ত্রিবেণী ঘাট, ব্যান্ডেল ত্রিবেণী। হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানে ওই কুম্ভ স্নানটা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, কালকে অবধি যা আমার কাছে খবর এসছে, বেশ ভালোই লোক স্নান করেছে। তা আমি মনে করতাম তার তো চলে গেছে, ওটা তো বেরিয়ে গেছে, আর তো কিছু করার নেই, মনটাকে একটু সান্ত্বনা দিয়েই শিবের প্রতি অনুরাগ হয়ে শিবকে ভজন করলেই সেই কুম্ভের ফল পাওয়া যায়। আর লোকের ভালো চিন্তা করতে হবে, ভালো ক্ষতির চিন্তা না করলে সে কুম্ভ স্নান হয়ে গেল তার। বাহ, এটা একটা বিরাট ভাইটাল কথা বললেন। হ্যাঁ, সে যদি লোকের যদি হিত চায়, মানে ভালো কিছু করার চেষ্টা করে, একটা দরিদ্র কাউকে খাবার দেওয়া, কাউকে বস্ত্র দেওয়া, এই জিনিসটার মধ্যে যদি থাকে, তাহলে কুম্ভ স্নানের দ্বিগুণ করে ফেললো সে। আচ্ছা, এই দানের প্রসঙ্গে একটু আসি। হ্যাঁ, মানে দানটাও তো টোটকা হিসেবে আমরা অনেক সময় গ্রহণ করি। অবশ্যই। তো এই ব্যাপারে যদি কিছু বলেন, কি জিনিস দান করা উচিত, কি জিনিস দান করা উচিত নয়, বা কবে করা উচিত, কি করা উচিত? মেনলি তো ঘরের মা বোনেদের আমি একটা কথা বলবো, যে কোনো সময়, অনেক সময় দেখবেন বাড়িতে পাশে জেঠিমারা আছে বা কোনো এই পাশের আদার্স ফ্ল্যাটের আরেকজন চলে আসছে, একটু বাড়িতে চিনি আছে, দিয়ে দিল, নুন আছে, একটু দিয়ে দিল, কিন্তু আমি বলবো হলুদটা যেন না দেয়। আচ্ছা, হলুদের গুঁড়ো, যে হলুদটা আছে সেই হলুদটা যেন যেন না দেয়। আর বৃহস্পতিবার তো নাই, কোনো দিনই না। হলুদটা হচ্ছে বৃহস্পতি, হলুদটা হচ্ছে অর্থ। এই যদি হলুদ দান করি, তাহলে তো আমার অর্থই তো দান হয়ে গেল। এই যে দান করাটা, এটা আমি মনে করবো এটা করা উচিত না। আর যারা খুব নিডি, এরকম ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, রাস্তায় আছে, তাদের বস্ত্র দাও, খাবার দাও কিনে, তাদের অর্থ দিয়ে সাহায্য করুন। কারণ অনেক বাচ্চাদের আমি রেল স্টেশনে দেখেছি যা অবস্থা, ওই অর্থ নিয়েও তারা নেশাবান করছে। তাহলে সেইখান থেকে আমি মনে করব যে কাঁচা টাকাটা দিও না, তাদের বস্ত্র দাও, তাদের খেতে দাও, সব কিছু। কিন্তু সাধু সন্ত যারা আছে, সাধু সন্ত মহাত্মা যারা আছে, তাদের দক্ষিণা ছাড়া তাদের দর্শন হয় না। যে কোনো মন্দিরে গিয়ে যদি আপনি খালি হাতে যান, তো খালি হাতেই ফিরবেন। মানে মন্দিরের দান বক্সে কিছু 1 টাকা হোক, 11 টাকা, যা আমার সামর্থ্য, সেইটাই দিন, সেইটাই দ্বিগুণ আসবে। আবার এই যে দ্বিগুণ আসবে আমিও বলে ফেললাম, এখানেও মাঝখানে ফলের আশা হলো, ফলের আশাটা না করে দেওয়াটাই উচিত আমি মনে করি। অনেকেই তো ফলের আশায় গিয়ে দেখলাম তারাপীঠ মহাশ্মশান সবাইকে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, ভান্ডারা দিচ্ছে, ভান্ডারা। এবারে ভান্ডারা দেওয়াটাও হচ্ছে, তারাপীঠে ভান্ডারা দিচ্ছে, আবার অনেক কিছু মানে কাজ এমন কিছু করছে যে এই টাকাটা ভান্ডারাতে গিয়ে খরচা না করলেই না, মানে সেই টাকাটা দেখাতে পারবে না।
সেখানে গিয়ে ভান্ডার করছে, সেটাতে কতটা পুণ্য তো আমি জানি না, এটা সমাজের পুণ্য, সমাজের পুণ্য হচ্ছে, কিন্তু ওই গরিবদের খাওয়াতে সেইটার ব্লেসিংসটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। কিন্তু ওই তারাপীঠে গিয়ে ভান্ডারা দেওয়াটাও একটা, আবার তারাপীঠের অনেকটা মাহাত্ম্য আছে। আমি গেলাম, গিয়ে ভান্ডারা দিচ্ছি, এদিকে আমি মানে গলা অবধি খেয়ে হ্যাঁ মানে আছি। এক্স্যাক্টলি, তারাপীঠে তো আমার মনে হয় প্রসাদের দোকানের থেকে মদের দোকান বেশি, মানে মদের তারাপীঠ দোকানে- মানেই একটা মদের দোকান বেশি, মদের দোকানে বেশি ভিড়, এবং ভাদ্র মাসের অমাবস্যায় রেকর্ড ব্রেক মদ বিক্রি হয়। তাহলে আমরা তারাপীঠটাকে ধরেই রেখেছি একটা ওই দীঘার মতো বানিয়ে দিয়েছি, কোনোদিন কৃপা পাবো? কোনোদিন পাবো না। আরে যে তান্ত্রিকটা মদ খেয়ে হোম করছে সেইটা তার অধিকার, তোকে বলেনি মা তোকে মদ খেতে। তারা লাইনে দাঁড়িয়ে আছে, তারা উচ্চারণ করতে পারে তালা তালা, মানে এতটা জড়িয়ে গেছে, সারা রাত খেয়েছে, সেও ভাবছে মায়ের, সেও ভাবছে মায়ের blessings কৃপা পাবো। পাবো। নিশ্চয়ই মা সবাইকেই কৃপা করবে, আমি সবাইকে সবার জন্য মায়ের কাছে প্রার্থনা করি যেন সবাইকে ভালো রাখুক, সবাই যেন ভালো থাকুক, এটাই গিয়ে। কিন্তু প্রতিটা জায়গার একটা ড্রেস কোড মানে আছে, তারাপীঠে যাওয়াটাও একটা জিনিস আছে, যে একটা পবিত্রভাবে গিয়ে মাকে পুজো দাও, যদি খেতে হয় আর রাত্রিবেলা গিয়ে নিজের হোটেলে খাও, লিমিটে খাও, কিন্তু লিমিটে এটাকে খাও, রাত্রিবেলা খাও, খেয়ে তারাপীঠটাকে কুলুষিত করো না। ঠিক কথা। আমরা একদমই আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে পৌঁছে এসেছি। একটু জানতে চাইবো ওভারঅল 2025, তো আমরা শুনেছি এটা একদম মানে মঙ্গলের স্থান আর কি, তো ওভারঅল 2025 কেমন যাবে বা কোন জাতকদের জন্য বেশি ভালো? ওভারঅল 2025 মঙ্গলের বছর। মঙ্গলের বছরে, এই মঙ্গলের বছরে খুব অঘটন দেখা যাবে, শোনা যাবে। আচ্ছা, মানে দুর্ঘটনা, 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 কারো শরীর স্বাস্থ্যের হানি হবা, রক্তপাত হবা, অ্যাক্সিডেন্ট, এইসব জিনিসগুলো বাড়বে 2025-এ। ওর জন্য আমি মনে করব 2025-এ এত ভয় ডরে না গিয়ে বজরংবলীর পুজো করা আর মা বগলামুখীর চরণে আশ্রয় নেওয়া, তিনি আমাদের ঠিক রক্ষা করবেন। ঠিক রক্ষা করবে। এই মঙ্গলের বছরটায় বজরংবলীর পুজো শনি মঙ্গলবার করে, আর মা জগৎজননী রাজেশ্বরী মা বগলামুখীর চরণ ধরে থাকা, একটা বগলামুখীর চিত্র পট এনে বাড়িতে যদি নিত্য প্রতিদিন একটা হলুদ ফুল দিয়ে পুজো দেওয়া যায়, এই বছরটা সেই উত্তর দেবে। এমনি এমনি জানতে চাইছি আমি, মানে সেটা হচ্ছে কোথায় কোথায় বগলামুখী মায়ের মন্দির পাবে মানুষের? বগলামুখীর মন্দির একমাত্র আমাদের কলকাতায় কালীঘাটে একটা দুটো আছে। একটা হচ্ছে কালীঘাট মন্দিরের পেছন দিকে ওই গঙ্গা ঘাটের ওইখানে একটা বগলামুখী টেম্পল আছে, আরেকটা আছে পোটোপাড়া আছে, পোটোপাড়ার ওই দিকে একটা বগলামুখী মন্দির আছে, ওটা সাধারণ মানে একজন প্রখ্যাত তান্ত্রিকের বাড়ি, হ্যাঁ, তার বাড়িতে আছে। আর টবিন রোডে, বরানগর টবিন রোডে আমার গুরু, যিনি অ্যাস্ট্রোলজিক্যাল গুরু, ওনার বাড়িতেও বগলামুখী প্রতিষ্ঠিত। এবং এই বগলামুখী দেবীর এরকম কালী মতো এরকম মূর্তি মানে মন্দির নেই। যারা এই উপাসনা করে, যারা এই তান্ত্রিক বা তন্ত্র পথে আছে, তাদের বাড়িতে বগলামুখী থাকবেই থাকবে। মানে যেসব ভাই বোনেরা বলছেন যে তার এরিয়ায় বগলামুখী মায়ের মন্দির নেই, তারা অ্যাটলিস্ট তাদের সাথে গিয়ে যোগাযোগ করে তাদের মন্দিরে গিয়ে যেন পুজো দেয়। আমাদের পাড়াতেই তো আগে বগলামুখী বলে কে দেবী সেই জানতো না। আমার বাড়িতে তারামা আছে, বগলামুখী মন্দির আছে, সবই আছে। সবাই আমার পাড়ার লোকেরা যাদের যাদের আছে তারা আসে, মাকে পুজো দেয়, চলে যায়। বাহ, আপনার আশ্রম সম্বন্ধে দু চার কথা বলুন। আমার আশ্রম তো টালিগঞ্জে, মালঞ্চর মানে একদম সামনেই, জ্ঞানতারা শক্তি আশ্রম। তা সেই আশ্রমে আমাদের প্রতি অমাবস্যায় হোমযজ্ঞ করা হয়, এবং আমাদের মাসে 7খানা হোমযজ্ঞ হয়, ঠিক আছে। অমাবস্যা, পূর্ণিমা, দুটো তিথি হয়ে গেল, দুটো অষ্টমী পড়ে আর দুটো চতুর্দশী পড়ে, তাহলে 6টা হলো, আর সংক্রান্তির দিন। এই 7টা তিথিতে আমাদের এখানে হোমযজ্ঞ করা হয় মানুষের কল্যাণার্থে। যেসব মানুষরা গ্রহ দ্বারা পীড়িত, তন্ত্রের দ্বারা পীড়িত, তাদের জন্য হোম, যজ্ঞ, কবচাদি নির্মাণ, যন্ত্রমাদি নির্মাণ সব কিছু এই আশ্রমে
আমার মন্দিরে করা হয়। আর ছোটই আশ্রম, খুব বড় না, কিন্তু আমার মা রাজরাজেশ্বরী, আমার তারা মা, আমার বগলামুখী মা, আমার দক্ষিণা কালী, তিনজনই বিরাজ করছে ওইখানে। বাবা মহাদেব ভোলানাথ আছে ওইখানে। যে কোনো পার্বণ সব কিছু হয়, এবং পর্যন্ত আমাদের জগন্নাথ আছে, যা আমাদের রথযাত্রার দিন জগন্নাথ পুজো হয়। তা অল্প যেসব সংখ্যক আমার যারা ভক্তগণ আছে, যারা ভক্তরা আছে, আমার বন্ধু বান্ধবরা যারা আমার খুব কাছের, যারা আমাকে দেখায়, আমার ক্লায়েন্টরা আছে। আমার ক্লায়েন্ট বলতে গেলে আমার যারা প্রথম ফার্স্ট আমার সাথে ভিজিট করতে আসে, যারা আমার ক্লায়েন্ট হয়, তারা পরবর্তীকালে আমার আত্মীয় স্বজন হয়, মানে একটা আত্মীয়র পরিবার টাইপের হয়ে যায় আমার জায়গাটা। আসলে আপনি মানুষটাই এত ভালো যে তাদের সঙ্গে একটা একটা আত্মীয়তার পরিবার হয়ে যায়। তারা আসবে, এসে নিজে যে যার মতো করে কাজ করবে। আমার সামনে বাৎসরিক উৎসব, এখন থেকে প্রত্যেকে ফোন কল, আমি কি করব, আমাকে কিছু একটা ভাট দাও, আপনি আমাকে একটা কিছু ভাট দিন, এই সব হবে। এই সে যার সবাই একটা মিলন ক্ষেত্র হয়, মনে হয় অমাবস্যার দিনটা একটা মিলন ক্ষেত্র হয়ে যায়। সবাই যে যার সবাই সব জায়গায় থেকে আসে, ভালো লাগে। আমি এই মায়ের সেবায় নিয়োজিত হয়ে আছি, এটাই আমার পরম প্রাপ্তি, যে মা আমার হাত থেকে ফুল জল মিষ্টি নিচ্ছে, এটাই। একদম অসংখ্য ধন্যবাদ, অনেকক্ষণ আপনি আমাদের পডকাস্টে টাইম দিলেন, এবং ভবিষ্যতেও নিশ্চয়ই আপনি আবার আমাদের সাথে বসবেন। একদম একদম। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন।